নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে টাটা পাওয়ার রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো অনেক দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন টাটা পাওয়ারের উপর ডিসকাশন করতে। তো টাটা পাওয়ার তো আপনারা সবাই জানেন। তো কোম্পানির পারফরম্যান্স এর প্রসঙ্গে আসার আগে কোম্পানির যদি আমি বিজনেস মডেল বলি, তো বেসিক্যালি কোম্পানি পাওয়ার সেক্টরের মানে এন্টায়ার থিমের মধ্যে রয়েছে। মানে সোলার পাওয়ার জেনারেশন থেকে শুরু করে বলুন, আপনার থার্মাল পাওয়ার জেনারেশন সমস্ত সেগমেন্টে রয়েছে। তারা থার্মাল পাওয়ার জেনারেশন করে, তার সঙ্গে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন এর কাজ করে। তারপরে যদি আপনি দেখেন তাদের যে রিনিউয়েবল যে সেগমেন্ট রয়েছে, সেখানে তারা সোলার সেল, মডিউল ইত্যাদি ম্যানুফ্যাকচার করে। সোলার যে সমস্ত প্রজেক্ট হয়, ইপিসি প্রজেক্ট, সেই সমস্ত প্রজেক্ট মানে প্রজেক্ট তারা এক্সিকিউশন করে। তার সঙ্গে যে সমস্ত আইপিপি প্রজেক্ট হয়, মানে যেখানে গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট কোম্পানি এসে বলে, তুমি আমাদের জন্য একটা প্ল্যান্ট বানাও। সেই প্ল্যান্টে যে পাওয়ার প্রোডাকশন হবে আমরা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করে তোমার কাছ থেকে কিনবো। তো কোম্পানি সেগুলো করে। তো কোম্পানি কিন্তু এন্টায়ার পাওয়ার থিমের মধ্যে রয়েছে। এবার তার সঙ্গে আরেকটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে সোলারের মধ্যে একটা ইম্পোর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে রুফটপ সোলার প্রজেক্ট। মানে এখন যে বিভিন্ন মানে বাড়ির মাথায় সবাই কি করছে, নিজের বাড়ির মানে প্রয়োজন মেটানোর জন্য কিন্তু বাড়ির মাথায় সোলার প্যানেল লাগাচ্ছে। সেখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, তার নিজের বাড়ির ইলেকট্রিসিটি কনজাম্পশন মিটে যাচ্ছে। প্লাস সেটাকে তারা বাইরেও বেচতে পারছে। গভর্নমেন্ট এর জন্য সাবসিডিও দিচ্ছে। তো সেই সমস্ত রুফটপ যে সোলার প্যানেল আছে, সেগুলো কিন্তু তারা ইনস্টলেশন করে। তো এই হয়ে গেল মোটামুটি কোম্পানির কাজ। এবার যদি চলে আসি কোম্পানির পারফরম্যান্স, 12% কিন্তু তাদের রেভিনিউ পড়ে গেছে। রেভিনিউ পড়ে যাওয়ার মেইন কারণটা হচ্ছে তাদের যে মেইন যে প্ল্যান্ট, মেইন যে একটা মানে গুজরাটের যে মুন্দ্রায় তাদের যে একটা ৪ গিগাওয়াটের যে প্ল্যান্ট আছে, যেখান থেকে ৫ টা রাজ্যে কিন্তু তারা ইলেকট্রিসিটি সরবরাহ করে। সেই প্ল্যান্টটা কিন্তু কোম্পানির গত ১ বছর ধরে প্রায় জুলাই মাসের মানে ২০২৫ সালের জুলাই মাস থেকে কিন্তু প্ল্যান্টটা কিন্তু বন্ধ ছিল। তার কারণটা হচ্ছে প্ল্যান্টটা, প্রথম কথা হচ্ছে লস মেকিং ছিল। লস মেকিং থাকার জন্য বন্ধ ছিল। আ তো লস মেকিং কেন ছিল? তার কারণ বেসিক কারণ হচ্ছে এরা ওখানে কি করতো? থার্মাল পাওয়ার জেনারেশন করে। মানে কয়লা থেকে হচ্ছে আপনার পাওয়ার জেনারেশন করতো। এই কয়লা তারা নিয়ে আসতো হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। এবার এই যে ইন্দোনেশিয়াতে কয়লার দাম বেড়ে গেছে, কিন্তু জেনারেলি কি হয়? এরা মানে যে পাওয়ার জেনারেশন করতো, সেই পাওয়ারটাকে বিক্রি করতো। মানে এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলোকে বিক্রি করতো, সেগুলো তো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট এর মাধ্যমে করতো গভর্নমেন্ট এর বিভিন্ন সংস্থাকে। তো ফিক্সড প্রাইস যেহেতু কন্ট্রাক্ট ছিল, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট তো ফিক্সড প্রাইস হয়। সুতরাং কয়লার দাম বাড়লেও তারা কিন্তু মানে তাদের যে বিদ্যুৎ উৎপাদনের যে টোটাল খরচ বেড়ে গেছে, সেটাকে কিন্তু তারা পাস অন করতে পারেনি। যার জন্য কি হয়েছিল? এই প্ল্যান্টটা বন্ধ হয়ে গেছিল। এইবার রিসেন্ট এপ্রিল মাসে কিন্তু সেই প্ল্যান্টটা আবার চালু হয়ে গেছে। মানে 2nd এপ্রিল থেকে। তো এর যে রেভিনিউ কন্ট্রিবিউশন আমরা পরের কোয়ার্টারের রেজাল্ট থেকে দেখব। তো এই কোয়ার্টারের যে রেজাল্ট এসছে, সেখানে কিন্তু আপনি দেখবেন মুন্দ্রা প্ল্যান্ট বন্ধ থাকার কারণে কিন্তু এই পুরো রেভিনিউ কিন্তু তাদের এফেক্টেড হয়েছে। এবার এখানে যেটা প্রশ্ন হচ্ছে যে এই প্ল্যান্টটা যে আবার চালু হচ্ছে, মানে মুন্দ্রা ফ্যাসিলিটি যে তাদের আবার চালু হচ্ছে, তো এটা তাদের জন্য তো প্রচন্ড গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে বেশ কিছু সমস্যা ছিল। প্রথম কথা, ইন্দোনেশিয়া থেকে তারা কোল এক্সপোর্ট করে। এবার ইন্দোনেশিয়াতে কোলের দাম যদি বেড়ে যায়, তাহলে একটা সমস্যা। তো এখন পর্যন্ত ম্যানেজমেন্টের কথা মতো ইন্দোনেশিয়ায় কোলে মানে এই মুহূর্তে যে মানে কয়লার দাম চলছে, সেটা খুব বেশি আর বাড়বে না। কিন্তু একটা জিনিস হতে পারে, তারা ট্যাক্স চাপিয়ে দিতে পারে। মানে এক্সপোর্ট ট্যাক্স। যদি এক্সপোর্ট ট্যাক্স যদি বাড়িয়ে যায়, তাহলে আবার সেই কোলের দাম বেড়ে যাবে, মানে কয়লার দাম বেড়ে যাবে। তো কয়লার দাম যদি বেড়ে যায়, বা ধরুন এই মুহূর্তে এরা তো কয়লা ইম্পোর্ট করে, আমাদের টাকার দাম পড়ে যাচ্ছে না। তো কয়লার দাম যদি বেড়ে যায়, তাহলে মানে আমাদের ইম্পোর্ট বিল বেড়ে যাবে। তো আল্টিমেটলি কোম্পানির এই সেগমেন্টটা নিয়ে মানে কোম্পানি ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা কি আছে? তারা মানে পুরনো যে পারচেসিং পাওয়ার এগ্রিমেন্ট ছিল, যেটা ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট ছিল, সেটাকে কিন্তু তারা মানে ক্যানসেল করে নতুন একটা পারচেসিং পাওয়ার এগ্রিমেন্ট করছে। অলরেডি গুজরাটে এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। আরো যে সমস্ত কয়েকটা রাজ্য আছে, সেখানে এগ্রিমেন্ট আপনার মোটামুটি আগামী মোটামুটি কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সেই সমস্ত রাজ্যের এগ্রিমেন্ট মানে সাইন হয়ে যাবে। এই যে নতুন যে পারচেসিং পাওয়ার এগ্রিমেন্ট আসছে না, এখানে একটা প্রাইস পাস অন ক্লজ থাকবে। মানে কোনো কারণে যদি আপনার কয়লার দাম বেড়ে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু এই মানে মানে কি বলবো, বিদ্যুতের যে মানে খরচাটা তাদের বেড়ে যাবে, সেটা কিন্তু তাদের যে সমস্ত ডিসকম গুলো আছে, মানে সেই সমস্ত ডিসকমকে বেশি দামে বিদ্যুৎ মানে ইয়ে করতে পারবে। মানে সেটাকে বেশি দামে বেচতে পারবে। তো এটা হচ্ছে মানে মানে এই মুহূর্তের আপডেট। সুতরাং যখনই এই মুদ্রা প্ল্যান চলে আসবে, আমরা দেখবো আবার কোম্পানি ধীরে করে কিন্তু কিছু মানে দেখবো তাদের নাম্বার কিন্তু ইমপ্রুভমেন্ট হতে শুরু করেছে। তো এই মুহূর্তে যদি দেখি কোম্পানির যে টোটাল, আপনার যদি দেখেন যে টোটাল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি 26 গিগাওয়াট এর উপর। এর মধ্যে মোটামুটি 46 গিগাওয়াট হচ্ছে আপনার রিনিউয়েবল ক্যাপাসিটি, আর বাকিটা হচ্ছে আপনার থার্মাল পাওয়ার ক্যাপাসিটি। কিন্তু আগামী দিনে যত কোম্পানির ক্যাপাসিটি আসছে, সব কিন্তু রিনিউয়েবল ক্যাপাসিটি। মানে ১০ গিগাওয়াট তাদের ক্যাপাসিটি আসবে, সেটা কিন্তু রিনিউয়েবল থেকে। মানে সোলার সেগমেন্ট থেকে। তো সেখানে মানে এখান থেকে বুঝতে পারছি আমরা, কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু পুরোটা ফোকাস করছে আপনার, এবং এই ১০ গিগাওয়াটের প্ল্যান্ট যখন চলে আসবে, তখন কিন্তু আপনার রিনিউয়েবল ক্যাপাসিটি হয়ে যাবে 66%। সুতরাং আগামী দিনে তারা কোল ক্যাপাসিটি আর বাড়াচ্ছে না। মানে তাদের টার্গেট হচ্ছে ধীরে কোল বেস পাওয়ার জেনারেশন থেকে বেরিয়ে এসে
পুরো অ্যাজ এ রিনিউয়েবল কোম্পানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তার কারণ হচ্ছে এই যে রিনিউয়েবল সেগমেন্ট এটাই হচ্ছে আগামী দিনের মানে কি বলবো? এটাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং সবথেকে বড় কথা হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে কোম্পানির মার্জিন বেশি থাকে। সেই জন্য কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেগমেন্টের উপর মানে রিনিউয়েবল সেগমেন্টের উপর কোম্পানি কিন্তু ফোকাস। রিনিউয়েবল সেগমেন্টে মোটামুটি ধরুন 30% এর কাছাকাছি মার্জিন থাকে। আপনি যদি নরমাল কোল বেস পাওয়ার দেখেন যেটা জেনারেশন করে সেখানে তাদের মার্জিন কিন্তু অনেক কম থাকে। মানে 18-19% এর কাছাকাছি মার্জিন থাকে। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে কোম্পানি কেন এইদিকে ফোকাস করছে। এছাড়াও যদি অন্যান্য মানে ওভারঅল যদি ডিসকাশন করি তাহলে দেখব তাদের যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন মানে সেগমেন্ট রয়েছে, এই যে তাদের যে ওড়িশার যে ডিসকম সেখানে কিন্তু ট্রান্সমিশন লস অনেক ছিল। এখন কিন্তু ওড়িশার যে সেগমেন্ট আছে ডিসকম আছে তার পারফরম্যান্স কিন্তু আগের থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আগামী নেক্সট কিছু বছরের পারফরম্যান্স কিন্তু এখানে আরো ইমপ্রুভমেন্ট হবে। মানে ট্রান্সমিশন লস কিন্তু কমে যাবে। দিল্লিতে যে তাদের ডিসকম আছে সেই দিল্লি ডিসকমেরও কিন্তু মানে আগের থেকে পারফরম্যান্স কিন্তু বেটার হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস যেটা সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস যদি আমি দেখি এই কোম্পানির রেভিনিউ গ্রোথ তো মানে রেভিনিউ তো পড়ে গেছে। কিন্তু আমি দেখব কোম্পানির যে মার্জিন সেই মার্জিন কিন্তু পড়েছে কিন্তু রেভিনিউ এর মতো অতটা পড়েনি। এর কারণটা হচ্ছে কোম্পানির কিন্তু প্রফিট যেটা আমরা নিজের চোখ মানে দেখছি নাম্বারে সেটা কিন্তু কিছুটা বেশি দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কিছু রেগুলেটরি অ্যাসেট আছে। রেগুলেটরি অ্যাসেট মানে ধরুন পাওয়ার প্রোডাকশন যখন কোম্পানি করে, তো ধরুন পাওয়ার প্রোডাকশনের খরচা বেড়ে গেল। এবার পাওয়ার প্রোডাকশনের খরচা যদি কখনো কোনো মানে ধরুন পাওয়ার কোম্পানির বেড়ে যায়, সে কিন্তু সঙ্গে পাওয়ার বেশি দামে বেচতে পারে না। কারণ এখানে সরকারের রেগুলেশন আছে। সরকার বলবে ভাই মানে তুমি যদি তোমার লসও হয়, তোমার সেই লস নিয়ে কিন্তু তুমি পাওয়ার বেচো। ঠিক আছে? তো তোমার যে লসটা হচ্ছে সেটাকে তুমি মানে এই মুহূর্তে তুমি মানে লস নিয়েই পাওয়ারটা বেচো। ধীরে আমি তোমার কি করব লসটাকে রিকভার করে দেব। এই যখনই মানে লসটা আগামী দিনে রিকভার করবে মানে কিভাবে রিকভার করবে? মানে তারা পাওয়ারের মানে দামটা বাড়িয়ে দেবে। মানে ধীরে যারা বিদ্যুতের গ্রাহক আছে তাদের উপর কিন্তু যে বিদ্যুতের যে মাসুলটা আছে সেটাকে কিন্তু তারা ধীরে করে বাড়ায়। গভর্নমেন্ট একবারে বাড়ায় না। তো এর জন্য কিন্তু এই কোম্পানি রেগুলেটরি অ্যাসেট কিন্তু ক্রিয়েট হয়েছিল প্রায় ২২ সাল থেকে। তো সেই রেগুলেটরি অ্যাসেট যেটা ক্রিয়েট হয়েছিল তার টাকা কিন্তু ধীরে করে কোম্পানি এই বছর পেয়েছে। এইজন্য দেখবেন যে এই বছরের প্রফিটের গ্রোথ কিন্তু কিছুটা কিন্তু বেশি দেখাচ্ছে। মানে এই প্রফিটটা কিন্তু রেগুলেটরি অ্যাসেট থেকে আসা। এবার কোম্পানি ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে যে এই যে রেগুলেটরি অ্যাসেট এখনো তাদের অনেকটাই রেগুলেটরি অ্যাসেট আছে। ২০৩২ সালের মধ্যে ২০৩১-৩২ সালের মধ্যে যাবতীয় যা রেগুলেটরি অ্যাসেট আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ ক্লিন আপ করে ফেলতে হবে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ এই যে আমরা বলছিলাম যে এখন যে তাদের যে মুন্দ্রা প্ল্যান্ট রয়েছে না? সেখানে তো নতুন পারচেজিং পাওয়ার এগ্রিমেন্ট হবে। নতুন পারচেজিং পাওয়ার এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু নতুন বিল হবে। কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্ট বলছে এখনো তো প্ল্যান্ট লস মেকিং, এখনো তো প্রফিট মেকিং হয়নি। নতুন পারচেজিং পাওয়ার এগ্রিমেন্ট হবে তারপরে কিন্তু প্রাইস পাস অন ক্লজ আসবে। তো এখনো লস মেকিং কিন্তু মানে ইলেকট্রিসিটি যে অ্যাক্ট আছে সেকশন 11 সেই অনুযায়ী গভর্নমেন্ট বলছে তুমি আপাতত ওখানে পাওয়ার প্রোডাকশন করো। তো জেনারেলি তারা কিন্তু এই মুন্দ্রা প্ল্যান্টে পাওয়ার প্রোডাকশনও কিন্তু স্টার্ট করেছে। তো ওভারঅল অন্যান্য যদি সেগমেন্ট আমরা দেখি বিশেষ করে এই যে সোলার রুফটপ সেগমেন্ট এখানে কিন্তু কোম্পানির প্রফিট কিন্তু ডবল হয়ে গেছে। যদিও আমি দেখবো গত বছর তারা সোলার সেল ম্যানুফ্যাকচার করা শুরু করেছিল। এখনো তাদের ১ গিগাওয়াটের নিচে ক্যাপাসিটি আছে। সোলার সেলের ক্যাপাসিটি এক বছরে অনেক বেড়েছে কিন্তু সোলার মডিউলের ক্যাপাসিটি থেকে যদি দেখি সেটা কিন্তু মানে ১ বছরে খুব বেশি বাড়েনি। ১ গিগাওয়াটের নিচেই এখনো আছে। কিন্তু এর প্রফিট কিন্তু ডবল হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার সোলার যে সেল ম্যানুফ্যাকচারিং করে সেখানে। যদি সোলার রুফটপ সেগমেন্ট দেখি সেখানেও কিন্তু কোম্পানির প্রফিট কিন্তু মোটামুটি ৫০০ কোটি টাকা হয়ে গেছে। মানে গত বছরের থেকে ডবল হয়ে গেছে। এবং এই রুফটপ যে সেগমেন্টে কোম্পানি বলছে আগামী ৩ বছরে তারা ২০% মার্কেট শেয়ার কিন্তু ক্যাপচার করে ফেলবে। এই মুহূর্তে তাদের মার্কেট শেয়ার কিন্তু অনেক কম আছে। তো সোলার রুফটপ সেগমেন্ট যেটা বেসিক্যালি অর্ডারটা আসে পিএম সূর্যঘর যে মুফত বিজলি যোজনা আছে গভর্নমেন্টের ওখান থেকে বেসিক্যালি অর্ডারগুলো আসে। তো এটা একটা বিশাল বড় অপরচুনিটি এবং এই সেগমেন্ট থেকে কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু পরের বছরের জন্য মানে কত? হ্যাঁ, প্রায় ৫০-৬০% কিন্তু গ্রোথ গাইডেন্স দিয়েছে। তো সুতরাং এই সেগমেন্ট থেকে কিন্তু এইগুলো থেকে তাদের গ্রোথ আসবে। মোটামুটি যদি আমি দেখি কোম্পানি এই বছরে ২৫,০০০ কোটি টাকার মানে ২০-২৫,০০০ কোটি টাকা কিন্তু খরচা করার কথা ছিল। কিন্তু যেহেতু আমরা দেখেছি বিজনেসে নানা রকমের সমস্যা ছিল তার জন্য কিন্তু তারা ১৩,০০০ কোটি টাকা খরচা করেছে। সুতরাং তাদের যে ক্যাপেক্স গাইডেন্স ছিল সেটা কিন্তু তারা মিস করে গেছে। পরের বছরের জন্য তারা ২৫,০০০ কোটি টাকা খরচা করবে মানে ক্যাপেক্স করবে বলেছে। গোটা মানে আগামী ৫ বছর ধরেই তাদের মোটামুটি ১,২৫,০০,০০০ মানে 1.25 crore কিন্তু তাদের ক্যাপেক্স করার কিন্তু কথা রয়েছে। তো ওভারঅল ক্যাপেক্স ফ্রন্টে মানে কোম্পানির যে গাইডেন্স সেগুলো ঠিকঠাক আছে। কিন্তু কিছু মানে যেটা মেইন সমস্যা সেটা দেখলাম হচ্ছে আমরা এই আ মুন্দ্রা প্ল্যান্টের জন্যই কিন্তু কোম্পানির মেজর সমস্যা হয়েছিল। এবার মুন্দ্রা প্ল্যান্ট যদি চলে আসে তাহলে কোম্পানির প্রসপেক্ট কিরকম? মুন্দ্রা প্ল্যান্ট যদি চলে আসে তাহলেও কিন্তু এখানে একটা জিনিস আমাদের ক্লোজলি মনিটর করতে হবে সেটা হচ্ছে প্ল্যান্ট আসা মানেই প্ল্যান্ট প্রফিটেবল হয়ে যাওয়া না।
এখনো পর্যন্ত কিন্তু সেই প্ল্যান্ট আসবে, নতুন পারচেসিং পাওয়ার মানে এগ্রিমেন্ট সাইন হবে। তারপরে তার উপর কতটা তারা পাস অন করতে পারবে। এবং সবথেকে বড় কথা এই মানে এই যে ডিসকম মানে ডিস্ট্রিবিউশন যে ব্যবসা আছে না পাওয়ারের, এটা নিয়ে না গভর্নমেন্টের একটা রাজনীতি চলে। সেটা হচ্ছে সবথেকে বড় ভোট রাজনীতি। ভোট রাজনীতি মানে হচ্ছে গভর্নমেন্ট জানে যে আমি যদি মানে কি হলো মানে আমার যে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে গেল। কিন্তু দুম করে যদি মানে একটা ডিসকম মানে পাওয়ার ডিসকম যে আরকি পাওয়ার জেনারেটর কোম্পানি যারা পাওয়ার উৎপাদন করে তার থেকে যখন ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুৎ কেনে, তার বিদ্যুতের খরচ বেড়ে গেল। দুম করে কিন্তু এই বিদ্যুতের মানে যে মাশুল সেটা কিন্তু গ্রাহকের উপর গভর্নমেন্ট চাপিয়ে দেয় না। দিলে হচ্ছে কি হবে ভোট চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে মোদ্দা ব্যাপার। সুতরাং এটা কিন্তু ধীরে, ধীরে করে মাশুলটা কিন্তু বাড়াতে থাকে। আর এর জন্য কি হয় ভারতবর্ষে বেশিরভাগ এই ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু ঢুকছে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে বলছে উড়িষ্যা ডিসকম সেটার যে ট্রান্সমিশন লস কমে গেছে। তো দেখতে হবে আগামী দিনে এই ডিস্ট্রিবিউশনের ব্যবসা মানে কেমন যায়। এখনো কিন্তু তাদের একটা সিগনিফিক্যান্ট পোরশন মানে তাদের মেজর যে রেভিনিউ কিন্তু এই ডিস্ট্রিবিউশন ব্যবসা থেকেই কিন্তু আসে। তো সুতরাং সেটা কিন্তু একটা কি মনিটরেবল। দ্বিতীয় যেটা আমাদেরকে মানে দেখতে হবে মানে যেটা সবথেকে বড় কনসার্ন সেটা হচ্ছে কোম্পানির ডেট। কোম্পানির ডেট কিন্তু প্রত্যেক বছর মানে গত ১০ বছর ধরে যদি আপনি দেখেন তাহলে প্রত্যেক বছর কিন্তু কোম্পানি তার ডেট বাড়িয়েছে। এবার এই যে হিউজ পরিমাণে ডেটটা কোম্পানির বেড়েছে এই মুহূর্তে যদি আপনি ডেট টু ইকুইটি রেশিও দেখেন ২ এর কাছাকাছি বা ২ এর বেশি। তো এই যে ডেটটা বেড়ে গেছে, এই ডেটটাকে রিপেমেন্ট যদি করতে হয়, তাহলে কোম্পানিকে কিন্তু বিজনেসে প্রফিট জেনারেট করতে হবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ডেট যখন বেড়ে যায় তখন কি হয়? তার সাথে, সাথে পাল্লা দিয়ে, দিয়ে আপনার ইন্টারেস্ট কস্টও বাড়ে। তাহলে আল্টিমেটলি ইন্টারেস্ট দিতে গিয়ে কিন্তু প্রফিট চলে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে কোম্পানির টাকাটা যে মানে ডেট যে হলো, ডেটটাতে মানে ডেটটা যে লোনটাকে যে শোধ করবে সেটা করবে কোথা থেকে? কোম্পানি কিন্তু কোনো ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে না। এই মুহূর্তে যদি আপনি দেখেন তাদের ফ্রি যে ক্যাশ ফ্লো সেটা কিন্তু ৳৭,০০০ কোটি নেগেটিভ। তো সুতরাং আমি যদি দেখি যে ওভারঅল কিন্তু কোম্পানির এই মুহূর্তে কিন্তু এই যে মানে হিউজ লোন রয়েছে তার মধ্যে যে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। তো আগামী দিনে যদি এই ডেটটাকে যদি তারা কন্ট্রোল করতে না পারে সেটা কিন্তু কোম্পানির জন্য একটা বিশাল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ প্রফিট যদি কোনো কারণে অ্যাডভার্স হয়ে যায়, প্রফিট যদি না হয় তাহলে কিন্তু এই ডেটের জন্য ইন্টারেস্ট কস্ট শোধ করতে গিয়ে কিন্তু প্রফিট কিন্তু আগামী বছরগুলোতে আসবে না। তো এখানে দাঁড়িয়ে যদি আমি বলতে চাই এই পাওয়ার সেক্টরে অনেক ছোটখাটো কোম্পানি আছে যারা এর থেকে বেটার বেট। এমনকি যদি আপনি এই বড় মানে পাওয়ার যে সমস্ত জেনারেশন কোম্পানি আছে, সেগুলো যদি দেখেন এরকম কোম্পানি পাবেন যেটা এর থেকে বেটার হবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোম্পানি কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। তো সুতরাং তাদের কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু এখানে ভালো। সুতরাং দেখতে হবে তাদের ম্যানেজমেন্ট আগামী দিনে বিজনেসটাকে কিভাবে মানে পরিচালনা করে। কিন্তু ওভারঅল যেখানে রিস্কটা আমি যেটা বললাম সেটা এবং সবথেকে একটা বড় কথা যেটা বলতে চাই, এই ধরনের যে সমস্ত কোম্পানি আছে না যাদের মানে কি বলবো, একসাথে তারা মানে বহু কাজ করছে। ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন আবার সোলার সেল ম্যানুফ্যাকচার করছে মানে সমস্ত কাজ করছে পাওয়ার সেক্টরে। এই ধরনের কোম্পানিকে এড়িয়ে চলবে। বিশেষ করে এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে হচ্ছে নানা রকমের কিন্তু যখন তখন সমস্যা চলে আসে। তো জেনারেলি সেই ধরনের মানে কোনো একটা পার্টিকুলার থিমের উপর কাজ করে সেই ধরনের বিজনেস কিন্তু ট্র্যাক করাও কিন্তু অনেক সহজ। ওভারঅল আর জেনারেল ইনফরমেশন মোটামুটি সবই দিলাম। হ্যাঁ, কোম্পানির আরো কিছু ইনফরমেশন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ভুটানের সবথেকে বড় যে পাওয়ার ইউটিলিটি কোম্পানি সম্ভবত নাম হচ্ছে ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশন। এই ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশনের সাথে কিন্তু মিলে ৫ গিগাওয়াটের একটা হাইড্রো প্রজেক্ট কিন্তু তারা আনছে। এবং ওখানে কিন্তু পাম্পড হাইড্রোজেন প্রজেক্ট যে মানে ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের মতো পাম্পড হাইড্রোজেন প্রজেক্ট সিস্টেমও কিন্তু তারা ভুটানে কিন্তু আনছে। এবার সেটা কিন্তু আস্তে, আস্তে মোটামুটি ৫ বছর লেগে যাবে। কিন্তু এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি কোম্পানির জন্য। কিন্তু নিয়ার টার্ম এর জন্য না, এটা লং টার্ম এর জন্য অপরচুনিটি। তো ওভারঅল আমি বলব মানে মিডিওকার নাম্বার, মিডিওকার বেট। তো আপাতত এই বলে আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে।